আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তাহলে এ সময়ে ভারত এই যে জ্বালানি নিরাপত্তা বাংলাদেশে রক্ষা করতে মানে বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ আচরণ দেখিয়ে যে ডিজেল সরবরাহ অব্যাহত রেখেছে বাংলাদেশে বর্ধিত চাহিদার প্রেক্ষাপটে, সেটা রাখবে কিনা, বাংলাদেশ আমেরিকার কাছ থেকে রাশিয়া থেকে এই সময়ে বাড়তি জ্বালানি কেনার সুযোগ পাবে কিনা, সেগুলো বাংলাদেশ পরিচালনার জন্য কিংবা তারেক রহমান আসলে শান্তিমতো দেশটা পরিচালনা করতে পারবেন কিনা, সেসব ক্ষেত্রেও অত্যন্ত গুরুতর একটা সিদ্ধান্ত গ্রহণকারী ফ্যাক্টর হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ওয়াশিংটনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে স্পষ্টতই এই বক্তৃতা দিয়ে এসেছেন যে এই মুহূর্তে বাংলাদেশের কোন দেশের সঙ্গে কি সম্পর্ক রাখবে সে বিষয়ে স্বাধীনতা উপভোগের কোনো সুযোগ নাই। এর আগেই অবশ্য পরাধীনতা একরকম স্বীকার করে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে যেতে হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে এই অনুমোদন পেতে যে বাংলাদেশকে যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এমন সংকটকালে অন্তত কিছুদিনের জন্য রাশিয়া থেকে জ্বালানি তেল সংগ্রহের অনুমোদন দেয়। সে বিষয়ে এখন পর্যন্ত কোনো অনুমোদন আসে নাই মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে তারা বিষয়টা দেখবে, কারণ পল কাপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে উপস্থিত হয়ে বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক এখন আগের যে কোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। কথাটা খুবই সত্যি, বিশেষ করে সে সময়ে যখন অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন একটা বাণিজ্য চুক্তি করেছেন যার ফলে বাংলাদেশের কৃষি পণ্য থেকে শুরু করে বিমান, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ কিছুই আর মার্কিন যুক্তরাষ্ট্রের অনুমোদন ছাড়া ক্রয় কিংবা বিক্রয়ের কোনো উপায় নাই। মানে ওই যে বললাম, কার সঙ্গে কেমন সম্পর্ক হবে সেটা নির্ধারণের কোনো সুযোগ নাই। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যে ইউনূস সরকারের আমলে এমন আষ্টে পৃষ্ঠে বাণিজ্য চুক্তিতে পাল্টা শুল্ক আরোপ করে বাংলাদেশকে এমনভাবে বেঁধে ফেলতে পারলো, তার একটা বড় কারণ বাংলাদেশকে তারা চিহ্নিত করেছে সেই ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে, যেই ঝুঁকিপূর্ণ দেশটি বাংলাদেশ অত্যন্ত বেশি সম্পর্ক স্থাপন করছে, মাখামাখি করছে, ঘনিষ্ঠতা বাড়াচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক রকমের বলা যেতে পারে শত্রু ভাবাপন্ন দেশ চীনের সঙ্গে। কাজেই পল কাপুর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে ওয়াশিংটনে পরিষ্কার বলেছেন বাংলাদেশ যে কোনো সময়ের চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ, একেবারে কৃষিপণ্য, জ্বালানি থেকে শুরু করে শিল্প, নিরাপত্তা, সুশাসন সব বিষয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক অন্য যে কোনো সময়ের চেয়ে। খুব স্বাভাবিক, বাংলাদেশ একেবারে চারপাশ থেকে ধরা পড়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জালে। এবং পল কাপুর আবারও তারেক রহমান সরকারকে, বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে সুস্পষ্ট বার্তা দিয়েছেন যে তারা স্পষ্ট করে কোনো দেশের নাম বলে দিতে চান না বটে, কিন্তু একটা দেশের সঙ্গে তাদের ভূ রাজনৈতিক প্রতিযোগিতা আছে সেদিকে ইঙ্গিত করে পল কাপুর বলেছেন আমরা নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতে বাংলাদেশকে চাপ দিই না বটে, কিন্তু আমরা বাংলাদেশকে উন্নত প্রযুক্তির প্রস্তাব দিই যা বাংলাদেশ স্বাধীনভাবে ব্যবহার করতে পারে এবং নিজের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে পারে। মানে একে আপনি মৃদু ধমক বলবেন না কড়া ধমক বলবেন, মানে পরিষ্কার বুঝিয়েছে যে বাংলাদেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রের থেকে কেনাকাটা না করে চীন সহ মার্কিন যুক্তরাষ্ট্রের অপছন্দের দেশগুলো থেকে কেনাকাটা করে, তাহলে বাংলাদেশের পক্ষে স্বাধীনতা সার্বভৌমত্ব টিকিয়ে রাখা যে মুশকিল হবে সেটুকুই স্মরণ করিয়ে দিতে চান আমেরিকার এই একজন উচ্চপদস্থ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। তবে কিছু বেছে নিতে চাপ দিচ্ছেন না, একে চাপ হিসেবে দেখা ঠিক হবে না, এটা এক রকমের সুপরামর্শ বাংলাদেশের প্রতি।
বাংলাদেশ যে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য তার একটা নজির কিন্তু এই যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গিয়ে উপস্থিত হয়েছেন। বিরাট বাণিজ্যিক সম্ভাবনা বাংলাদেশের মাধ্যমে দেখা দিয়েছে, বাংলাদেশকে যখন বাণিজ্য চুক্তির মাধ্যমে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা গেছে। কিন্তু পল কাপুররা আসলে কি চান? পল কাপুররা চান সরাসরি নবনির্বাচিত সরকার দেখাবেন যে তারা চীনের সঙ্গে দূরত্ব প্রতিষ্ঠা করেছেন, কারণ বাংলাদেশে যিনি নতুন মার্কিন রাষ্ট্রদূত এসেছেন নির্বাচনের আগে আগে ব্রেন্ট ক্রিস্টেনসেন, তাকে যখন ট্রাম্প প্রশাসন গত বছর নির্বাচিত করেছিলেন বাংলাদেশে নিযুক্ত করবার জন্য, তখনই তিনি কংগ্রেসের সামনে তার যে শুনানি, সেখানে ব্রেন্ট ক্রিস্টেনসেন স্পষ্ট করে বলে এসেছিলেন কংগ্রেস সদস্যদের প্রশ্নের জবাবে যে তার একটা গুরুত্বপূর্ণ কাজ হবে বাংলাদেশে, তার অ্যাসাইনমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হবে চীন, কমিউনিস্ট চীনের সঙ্গে বাংলাদেশের অতিরিক্ত ঘনিষ্ঠতার ঝুঁকি বাংলাদেশকে বোঝানো। বিশেষভাবে সামরিক এবং নিরাপত্তা ক্ষেত্রে বাংলাদেশ যে চীনের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা তৈরি করেছে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকারের আমলে, সেটা নিয়েই কংগ্রেস সদস্যদের মূল উদ্বেগ ছিল এবং সেই প্রশ্নের জবাবে ব্রেন্ট ক্রিস্টেনসেন এই প্রতিশ্রুতি দিয়ে নির্বাচিত হয়ে কিন্তু বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করতে এসেছেন। কাজেই মার্কিন রাষ্ট্রদূত হিসেবে বাংলাদেশে এসেও তিনি সাথে সাথে সর্বত্র সংবাদ মাধ্যমের সামনে প্রকাশ্যে বিভিন্ন অনুষ্ঠানে এ আলাপ শুরু করেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, বিশেষভাবে নির্বাচনের পর নির্বাচিত সরকার এবং সেনাবাহিনীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত এ আলাপটা একেবারে সোজা সাপটা ভাবে পরিষ্কারভাবে ছেড়ে ফেলতে চান যে চীনের কাছ থেকে সামরিক দ্রব্যাদি ক্রয়, বিভিন্ন এই যে যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান কেনবার যে প্রতিশ্রুতি অন্তর্বর্তীকালীন সরকার দিয়েছে, চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা যে বাংলাদেশের বাড়ছে, তাতে ঝুঁকি আছে বাংলাদেশের। এটাকে ঝুঁকিপূর্ণ একটা পদক্ষেপ বলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে এবং সেনাবাহিনী এবং নির্বাচিত সরকারকে এই বিষয়গুলো বোঝাতেই ব্রেন্ট ক্রিস্টেনসেন মূলত বাংলাদেশে দায়িত্ব পালন করবেন। এ কথা ব্রেন্ট ক্রিস্টেনসেন বলবার পর চীনা রাষ্ট্রদূত বা চীনের তরফ থেকে বুঝতে অসুবিধা হয় নাই যে ব্রেন্ট ক্রিস্টেনসেনের এ কথা একরকমের হুমকি যেই সরকার নির্বাচিত হয়ে আসবে তার প্রতি, যে আপনারাও যদি কেনাকাটা অব্যাহত রাখেন চীনের কাছ থেকে এবং নিরাপত্তা এবং সামরিক খাতে ঘনিষ্ঠতা বাড়াতে থাকেন, তাহলে আপনাদের ঝুঁকি আছে। এ ঝুঁকি যে কি ঝুঁকি সেটা যে সরকার বুঝবে না, সে সরকারের এক রকমের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক এবং নিরাপত্তা খাতে পাল্লা দিয়ে এগোতে হবে, সেটা বোঝাতে নিশ্চয়ই খুব বড় বিশ্লেষক হওয়ার প্রয়োজন নেই। কাজেই চীন তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় এবং এই বিবৃতি দেয় যে এই যে একটা দেশের রাষ্ট্রদূত এসে বাংলাদেশে এমন হুমকি দিচ্ছেন যে বাংলাদেশ যদি অন্য কোনো পক্ষের সঙ্গে সম্পর্ক রাখে তাহলে বাংলাদেশের সামনে নিরাপত্তা ঝুঁকি আছে, এটা খুবই অবিবেচনাপ্রসূত এবং একেবারেই কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটা বিষয়। মানে এসব চীনের পক্ষে বলা সম্ভব বটে, কিন্তু বাংলাদেশের পক্ষে ইউনূস সরকার বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কটা যে জায়গায় রেখে গেছেন সেখানে সেটা বলা একদম অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের এক্ষেত্রে কৌশলটা একদম সোজা সাপটা। যুক্তরাষ্ট্রের তরফে ট্রাম্প প্রশাসন আসবার পর থেকে বারবার মনে করানো হয়েছে, পল কাপুর মার্চে বাংলাদেশ সফরে যখন এলেন দিল্লি ঘুরে, তখন এসে এটা মনে করিয়ে দিয়েছেন যে এই অঞ্চলে তারা মনে করেন ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তার ক্ষেত্রে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সহযোগী হচ্ছে ভারত, এবং তারা মনে করে যে ভারত একটা স্ট্রং, ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন এবং শক্তিশালী, সামরিক শক্তিতে বলবান, বলিয়ান, শক্তিশালী ভারত এই অঞ্চলে চীনের যে একাধিপত্য সেটা ঠেকাতে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে। কাজেই তারা মনে করে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশ সহ তাদের যত কৌশলগত সহযোগীরা আছে তাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখা এবং ভারতের পরামর্শ মোতাবেক
এই অঞ্চলের নিরাপত্তা কৌশল সাজানো। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশল সম্পর্কে একটা মানে যদি গুগলেও আপনি সার্চ দেন, আপনি দেখবেন যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডকুমেন্টের পর ডকুমেন্ট বের হবে যেখানে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এই যে বাংলাদেশের ভূকৌশলগত অবস্থানকে যে যুক্তরাষ্ট্র এখন এত গুরুত্বপূর্ণ মনে করছে, তার কারণ যুক্তরাষ্ট্র বঙ্গোপসাগরে একটা শত্রুমুক্ত অবস্থান চায়। একে কোনোভাবেই তারা চীনের কোনো অবস্থান চায় না, চীনের কোনো শক্তিশালী অবস্থান চায় না, এবং তারা চায় বরং তাদেরকে এমন একটা অবাধ প্রবেশাধিকার দেওয়া হোক যার ফলে তারা সেখানে নজরদারির ব্যবস্থা করতে পারে, কিংবা শেখ হাসিনা বারবার যেটা বলতেন যে সামরিক ঘাঁটি তৈরি করতে পারে বঙ্গোপসাগরের ওপরে। এখন সেন্ট মার্টিন দ্বীপে অন্তর্বর্তীকালীন ইউনূস সরকার কি ব্যবস্থা দিয়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রকে, সেটা কিন্তু এখনো একটা সন্দেহের কেন্দ্রে আছে। তারেক রহমান সরকার সেটাও পরিষ্কার করেন নাই। অন্যদিকে আবার এই যে চীনা যুদ্ধ জাহাজ কেনা থেকে শুরু করে নানা রকম পদক্ষেপ যে অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছেন সে বিষয়েও সাবধানতা অবলম্বন করার ইঙ্গিত আছে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে। এখন যখন বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে একটা জ্বালানি ছাড় চাইছে যে এই সংকটজনক পরিস্থিতিতে যাতে কিছুদিন রাশিয়া থেকে জ্বালানি কিনতে পারে, যখন যুক্তরাষ্ট্র ভারতকে কিন্তু এই ছাড় দিয়ে রেখেছে যে ভারত কিন্তু রাশিয়া থেকে জ্বালানি কিনে যাচ্ছে, তখন বাংলাদেশের জন্য যুক্তরাষ্ট্রের এই ইঙ্গিত, পল কাপুর এই অঞ্চলের জন্য আমেরিকার সর্বোচ্চ যেই কর্মকর্তা, তার যে ইঙ্গিত ওয়াশিংটনে দূতাবাসে গিয়ে যে চীনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করুন, চীনের সঙ্গে সম্পর্কের নিরাপত্তা ঝুঁকির কথা স্মরণ করুন, এগুলো ইঙ্গিত সরাসরি গ্রহণ করে তারেক রহমান যদি চীনের সঙ্গে দূরত্ব স্থাপন করে এ অঞ্চলে ভারতের সঙ্গে তার ঘনিষ্ঠতা না বাড়ান, মানে এই বিষয়ে ইঙ্গিত স্পষ্ট না করেন, যুক্তরাষ্ট্রকে আরো ঘনিষ্ঠ হওয়ার তার সঙ্গে সুযোগ না দেন, তাহলে এ সময়ে ভারত এই যে জ্বালানি নিরাপত্তা বাংলাদেশে রক্ষা করতে মানে বন্ধু সুলভ প্রতিবেশী সুলভ আচরণ দেখিয়ে যে ডিজেল সরবরাহ অব্যাহত রেখেছে বাংলাদেশে বর্ধিত চাহিদার প্রেক্ষাপটে, সেটা রাখবে কিনা, বাংলাদেশ আমেরিকার কাছ থেকে, রাশিয়া থেকে এই সময়ে বাড়তি জ্বালানি কেনার সুযোগ পাবে কিনা, সেগুলো বাংলাদেশ পরিচালনার জন্য কিংবা তারেক রহমান আসলে শান্তিমতো দেশটা পরিচালনা করতে পারবেন কিনা, সেসব ক্ষেত্রেও অত্যন্ত গুরুতর একটা সিদ্ধান্ত গ্রহণকারী ফ্যাক্টর হয়ে উঠতে পারে। কাজেই তারেক রহমান জানেন পল কাপুর ওয়াশিংটনের দূতাবাস বয়ে গিয়ে যে বার্তা, যে ধমক দিয়ে এসেছেন সরকারকে উদ্দেশ্য করে, সেই বার্তা ধমকের প্রেক্ষিতে পদক্ষেপ না গ্রহণের হয়তো তার কোনো উপায় নাই। খলিলুর রহমান যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে ছুটে গিয়েছেন জ্বালানি সংকটের সমাধান করতে, ঠিক তেমনি খলিলুর রহমান 7ই এপ্রিল ভারতেও যাচ্ছেন। কাজেই ভারতের তরফেও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের তরফে বিশেষভাবে নিশ্চিতভাবেই এই ইঙ্গিত স্পষ্টভাবে আসবে যে ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বাংলাদেশকে বন্ধু চিহ্নিত করতে হবে। এদিক ওদিক করে চীন ভারত দুদিককে নিয়ে খেলেই ট্রাম্প প্রশাসনের মতো কট্টর প্রশাসনকে সামাল দেওয়া, বিশেষভাবে ওই বাণিজ্য চুক্তিটা করে ফেলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন সরকারের পক্ষে সম্ভব হবে বলে আপাতত মনে হচ্ছে না, বিশেষভাবে যখন ট্রাম্প উন্মত্তভাবে ইরান যুদ্ধ বাড়িয়েই চলেছেন এবং জ্বালানি সংকট কোথায় গিয়ে ঠেকবে তা এই মুহূর্তে কিছুতেই বলা যাচ্ছে না।